ইয়ঞ্জি যখন রুমে প্রবেশ করে তখন তায়ুনের বাবাকে দেখতে পায়। সে রুমে কিছু একটা খুঁজছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কি করছেন? তার মানে আপনি আমাদের জীবনে টাকার জন্য এসেছেন, তাই না? আপনার হাতে এটা কি? তখন সে বলে, হ্যাঁ আমি টাকার জন্য এসেছি, আমার টাকার অনেক বেশি প্রয়োজন ছিল। তখন সে বলে, আপনার যদিও টাকার প্রয়োজন ছিল তাহলে আপনি আমাদেরকে বলতে পারতেন। আমি তোমাদের বলার অনেক চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। তখন ইয়ঞ্জু বলে যে আপনার যদি বলার ইচ্ছেই থাকতো তাহলে আপনি বলতে পারতেন। তার মানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনিই গিয়েছিলেন আর এখন টাকা আপনিই চুরি করার জন্য এই শিলটি নিতে এসেছিলেন। তখন সে বলে, হ্যাঁ আমিই গিয়েছিলাম। তাতে কি হয়েছে? আমার টাকার প্রয়োজন, আমি টাকা নিতেই পারি। তার কথা শুনে ইয়ঞ্জির রাগ উঠতে শুরু করে, যার কারণে সে শিলটি তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। কিন্তু লোকটি কোনোভাবেই তার কাছ থেকে শিলটি দিতে চাচ্ছিল না। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাপাই হয়ে যায় আর আমাদের নায়িকা তার হাতে কামড় বসিয়ে দেয়। লোকটি শিল ছেড়ে দেয় কিন্তু সে ইয়ঞ্জির উপর হামলা করে, কিছু একটি দিয়ে তাকে ডিল দেয়, যার কারণে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর তাকে আরেকবার সে আঘাত করতে চায়, তখনই এখানে আমাদের নায়ক চলে আসে। কিন্তু ঘটনা ঘটে এমন যে আমাদের নায়িকার হাতে অনেক বেশি ব্যথা লাগে। সিন পরিবর্তন হয় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। লোকটিকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি ইন্স্যুরেন্সের টাকার জন্য আপনার ছেলেকে খুঁজে বের করেছেন? লোকটি বলে, হ্যাঁ। এটা কি আমি ভুল করেছি? আমি তো ভুল করিনি। আমি ওদেরকে লালন পালন করতে অনেক টাকা ইনভেস্ট করেছি, যার কারণে আমি টাকা নিয়েছি। তখন তাইউন ধমক দেয় আর তাদেরকে থামতে বলে। সে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাবে তখনই তার ভাইয়ের বন্ধু তাকে পেছন থেকে ডাক দেয় আর বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। সিন পরিবর্তন হয়, আমাদের হসপিটালে দেখানো হয়। ইয়ঞ্জি হসপিটালে ছিল, তার চিকিৎসা চলছিল। এদিকে ইয়ঞ্জির কোম্পানিতে জানিয়ে দেওয়া হয় আজ তাইয়ন অফিসে আসতে পারবে না। তাইয়ন অফিসে আসতে পারবে না এটা জানার পর ম্যানেজার তার ডেস্কের দিকে তাকায়, দেখতে পায় ইয়ঞ্জিও আজ অফিসে আসেনি। তার কিছুটা সন্দেহ হয় কিন্তু সে কোনো স্টেপ নেওয়ার আগেই সিন পরিবর্তন হয়ে যায় আর আমাদের পুলিশ স্টেশনে দেখানো হয়। তাইয়ুনের ভাইয়ের যে বন্ধুটি ছিল পুলিশ, সে তাকে ডেকে নিয়ে আসে আর তাকে বসতে বলে। তারপর তাকে বলে যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে আমি আর তোমার ভাই একই টানায় কাজ করতাম। আমি প্রায়ই দেখতাম সে কোনো বিষয় নিয়ে রিসার্চ করছে। যখন আমি দেখতে পাই তখন আমি তাকে জিজ্ঞাসা করি, এই মামলার যে ভিকটিম সে কি তোমার পরিচিত? তখন সে জানায় যে না, ওই লোকটি আমার পরিচিত নয়, তবে যে এইসব করেছে উনি আমার পরিচিত। তখন আমি জিজ্ঞাসা করি, উনি তোমার কি হয়? তখন সে আমাকে জানায় ওই লোকটি নাকি তার বাবা। তারপর আমি তোমার বড় ভাইকে জিজ্ঞাসা করি, তুমি কি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছো? তখন সে আমাকে জানায় যে না, সে তার বাবাকে নির্দোষ প্রমাণ নয়, উল্টো সে তার বাবাকে বেশি সময় জেলে রাখার চেষ্টা করছে। তখন তাইওয়ান বলে, এর পেছনে কারণ কি ছিল? তখন লোকটি বলে, হ্যাঁ তোমার বড় ভাই আমাকে কিছু ঘটনা খুলে বলে, যেমন তোমার বাবা খুবই নেশা করত আর নেশা করে তোমাদের মারধর করত। তার চেয়েও বড় কথা, তোমাদের বাবার জুয়ার নেশা ছিল। জুয়াতে সে সবকিছু হারিয়ে ফেলতো। হারানোর পর সে ড্রিঙ্ক করে বাসায় ফিরতো আর তোমাদের অনেক মারধর করত। তোমার বড় ভাই মারধর সহ্য করলেও সে কখনোই চাইতো না তোমার উপর এইসব আঘাত আসুক, যার কারণে সে তোমাকে অনাথ আশ্রমে রেখে আসে। সে মনে করেছিল তোমার বাবা যদি কোনো মামলায় ফেঁসে যায় আর সে যদি জেলে থাকে তাহলে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু আমাদের কোরিয়ার আইন তো একটু ভিন্ন, তাই না? যার কারণে তোমার বাবা যখনই তোমার বড় ভাইকে মারধর করতো সে পুলিশ স্টেশনে এসে বলতো, কিন্তু তোমার বাবা এসে বলতো যে তোমার ভাই না, তোমার বাবার কথা শুনে না, যার কারণে সে তোমার ভাইকে শাসন করে। এই জন্য কখনোই তোমার ভাই তোমাকে ফিরিয়ে আনতে পারেনি, কারণ তোমার বাবা জেলে প্রবেশই করেনি। তবে যখন তোমার বাবা জেলে গেল তখন সে তোমাকে আনার চেষ্টা করেছিল, কিন্তু সে চিন্তা করলো তোমার বাবা যে কোনো সময় বাহিরে বের হয়ে আসতে পারে। তারপর থেকে তোমাকে তার বিয়েতে ডাকা বা তোমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিল তোমার ভাই, কিন্তু কোনোভাবেই করতে পারেনি। সব সময় তুমি তোমার ভাইকে ভুল বুঝেছো, কিন্তু তোমার ভাই সব সময় তোমার ভালো চেয়েছিল, যার কারণে সে সব সময় তোমার বাবার কাছ থেকে তোমাকে দূরে রাখার জন্য এইসব করে এসেছে। হয়তো তোমার ভুল ধারণা তোমার বাড়ি সম্পর্কে থাকতে পারে, কিন্তু আমি যেহেতু সবকিছু জানি আর আমার কাছে প্রমাণ রয়েছে তাই তোমাকে সব প্রমাণ দিয়ে দিলাম।
এদিকে আমাদের ইয়নজিকে দেখানো হয় যে কিনা তায়নকে বারবার কল করছিল কিন্তু সে কোনোভাবেই কল রিসিভ করে না। সিন আবারও পরিবর্তন হয় তায়নের কাছে যে কিনা বাসায় ফেরে। বাসায় আসার পর সে তার ভাইয়ের রুমে যায়। রুমে গিয়ে তার ভাইয়ের একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে তাদের অনেক ছোটবেলার ছবি ছিল। বেশিরভাগ ছবি ছিল তায়নের। তায়নকে সে যে অনাথ আশ্রমে দিয়ে এসেছিল এরপর থেকেও তার যতগুলো প্রোগ্রাম হতো বা তার যে কোনো জিনিসে ফার্স্ট হওয়া সবকিছুই সে পিকচার উঠিয়ে তার কাছে রেখে দিত। দূর থেকে সব সময় তার বড় ভাই তাকে দেখতে যেত কিন্তু কখনোই তার সামনে যাওয়ার সাহস করতে পারেনি। কারণ যদি তায়নের ভাই তার সামনে যেত অবশ্যই তায়ন তার সাথে বায়না করত নিজের বাড়ি ফেরার। আর সে তো তার ভাইকে বাড়িতে আনতে চাচ্ছিল না তার বাবার কারণে। কারণ তার বাবা তাকে অনেক মারধর করত যদি তার ছোট ভাইকে সে তার সাথে নিয়ে আসতো। এইসব বিষয় জানার পর সে অনেক বেশি ভেঙে পড়ে আর অনেক বেশি কান্না করে তার ভাইয়ের জন্য। সে বারবার শুধু একই কথা বলছিল যে ভাই তোমার কোনো কথাই আমি শুনতে পাইনি। লাস্ট বার তুমি আমাকে কি বলতে চেয়েছিলে এটাও আমি জানতে পারিনি। সব দোষ আমার। আমার জন্য আমি তোমাকে হারিয়েছি। যদি আমি কলটি রিসিভ করতাম হয়তো তুমি বেঁচে থাকতে। এদিকে আমাদের ইয়নজুকে দেখানো হয় যে কিনা অজুকে নিয়ে চলে আসে বাসায়। তায়নকে সে মন খারাপ অবস্থায় দেখতে পায়। তাকে বলে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিতে। কিন্তু তায়নের এখানে যেহেতু অনেক বেশি মন খারাপ ছিল তাই সে তাকে জানায় আমি বাহিরে চলে যাচ্ছি তুমি অজুর খেয়াল রেখো। আমার ফিরতে দেরি হবে। ইয়নজি চলে আসে একটি জায়গায় ড্রিঙ্ক করার জন্য। সে বসে বসে ড্রিঙ্ক করছিল তখনই তার বন্ধুর কল আসে। তার বন্ধু তাকে অ্যাটেন্ড করে। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে ওই দিন আমার বড় ভাই আমাকে কল করেছিল এই কথা বলার জন্য যে আমার বাবা জেল থেকে রিহাই হয়েছে। সে আমাদেরকে খোঁজার জন্য আসছে হয়তো সে আমাদের কোনো ক্ষতি করতে পারে কিন্তু আমি কল রিসিভ করিনি। যদি আমি কলটি ওই দিন রিসিভ করতাম তাহলে আজ আমার বড় ভাই জীবিত থাকতো। আমার বড় ভাইকে এইভাবে নিজের জীবন দিতে হতো না। অজু তার বাবা মা হারাতো না। অজু আজ তার বাবা মা হারিয়ে এতিম। আমি এতই বোকা ছিলাম আমার ভাইয়ের কোনো বিষয় আমি বোঝার চেষ্টা করিনি। সব সময় ওনাকে দোষারোপ করে গিয়েছি। উনি ওনার বিয়েতে আমাকে ডেকেছিল কিন্তু ওনার বিয়েতে গিয়ে আমি লাস্ট কথা কি বললাম উনি যাতে কোনোদিনও খুশি না থাকে, ওনার জীবন যাতে ধ্বংস হয়ে যায়। আমি যদি জানতাম ওই দিনই আমার ভাইয়ের সাথে আমার শেষ দেখা হবে তাহলে আমি এই কথা কখনোই বলতাম না। এদিকে আমাদের ইয়নজিকে দেখানো হয় যে কিনা অজুর সাথে বাসায় বসেছিল। অজু বারবার বাহিরের দিকে তাকাচ্ছিল আর বলছিল বাহিরে বৃষ্টি হচ্ছে। তখন সে জিজ্ঞাসা করে তুমি দরজার দিকে কি দেখাচ্ছ। অজু তখন বারবার ইশারা করে বলছিল আঙ্কেল আঙ্কেল। তখন সে বলে হ্যাঁ আজ তোমার আঙ্কেলের ফিরতে দেরি হবে। তবে অজু যেহেতু ছোট বাচ্চা ছিল সে আঙ্কেলকে দেখার অনেক বেশি বায়না করছিল। ইয়নজুও তায়নের জন্য চিন্তা করতে থাকে কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তার মন খারাপ সে কোথায় আছে সে এইসব বিষয়ে জানতোই না। সিন পরিবর্তন হয় আমাদের স্টুডিওর সিন দেখানো হয়। ইমিজুর হাজবেন্ড স্টুডিওতে আসে তায়নকে দেখে সে জিজ্ঞাসা করে এত সকালে তুমি এখানে কি করছো আর এত কাজ তুমি কিভাবে করলে এত কম সময়ের মধ্যে। তখন সে বলে আসলে আমি রাতে এখানেই ছিলাম। তাইয়নের যেহেতু মন খারাপ ছিল যার কারণে সে আজ সারাদিনই কাজ করছিল। সে কাজ করায় নিজেকে বিজি রাখে। সিন পরিবর্তন হয় আমাদের ইয়নজুকে দেখানো হয়। আজ ইয়নজুর প্রমোশনের দিন ছিল। যেহেতু তাকে এখানে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে তাই সবাই মিলে এটা সেলিব্রেট করছিল। তার জন্য কেক নিয়ে এসেছিল। ইয়নজুর চকলেট কেক পছন্দ এটা তার ম্যানেজারের মনে ছিল। তাই সবাই জিজ্ঞাসা করে তুমি কি ম্যানেজারের অনেক ক্লোজ ছিলে। সে বলে কেন তখন তারা জানায় যে তার এখনো মনে আছে তোমার চকলেট কেক পছন্দ। সে যখন সবাইকে কেক দিচ্ছিল তখন তার ক্ষতস্থান দেখা যায়। ম্যানেজার জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। তখন সে জানায় তেমন কিছু হয়নি, জাস্ট হাতে একটু লেগেছে কিন্তু এটা ব্যান্ডেজের কারণে অনেক বেশি দেখা যাচ্ছে। তারপর ইয়নজি তার বান্ধবীর সাথে বসে গল্প করছিল। তার বান্ধবী বলে দেখলে আজকাল কাউকে বিশ্বাস করা উচিত নয়। তখন ইয়নজি বলে আমার তো চিন্তা হচ্ছে তায়নের জন্য। কারণ আমি তাকে ফোর্স করেছি তার বাবার সাথে কথা বলার জন্য। আমি তো জানতাম না লোকটি এমন। সে বারবার না করছিল লোকটির সাথে মিশতে কারণ লোকটি তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আমি তাকে বারবার এটাই বোঝাচ্ছিলাম যে লোকটি তার বাবা। যেহেতু তার বাবা তাই তার তার সাথে মেশা উচিত। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করে ফেলেছি। এমনটা করা আমার জন্য একদমই উচিত হয়নি। তায়নের অবস্থা এখন কি আল্লাহই ভালো জানে। কারণ তায়নের সাথে এখন পর্যন্ত আমার কোনো যোগাযোগ হয়নি। সে এখন পর্যন্ত আমার কলও রিসিভ করছে না।
তারপর আমাদের অফিসের সিন দেখানো হয়। অফিসের ম্যানেজার ইয়নজির বান্ধবীকে ডেকে নিয়ে আসে আর বলে ইয়নজির কি হয়েছে। যখন সে ছুটি নিয়েছিল আর তার হাতে ব্যথা দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তাকে আমি প্রশ্ন করতে পারিনি। আর আমি জানি আমি যদি তাকে প্রশ্ন করি সে উত্তর দিবেও না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। তখন তার বান্ধবী বলে এটা তার পার্সোনাল বিষয়, এতে মাথা ঘামানোর আমার কোনো অধিকার নেই। তারপর ম্যানেজার বলে তুমি আমাকে বললে ভালো হতো, আমি সত্যিকারেরই তাকে হেল্প করতে চাই। তারপর তার বান্ধবী বলতে শুরু করে আর এখানেই সিন কাট হয়। সিন পরিবর্তন হয়, আমাদের ইয়ন্সিকে দেখানো হয়। সে বাসায় ফিরছিল। তার নেইবাররা তাকে দেখে ডাক দেয় আর বলে তোমাদের সাথে এমন ঘটনা ঘটবে আমরা কল্পনাও করতে পারিনি। বাহিরে অজু বাচ্চাদের সাথে খেলছিল। তখন বুড়ি দাদির ছেলে বলছিল আমার প্রথম থেকে ওনার উপর সন্দেহ হচ্ছিল। তখন তার ওয়াইফও বলছিল হ্যাঁ, তুমি আমাকে বারবার বলেছিলে কিন্তু আমি বিশ্বাস করিনি। কি হলো? তাইনের খুবই খারাপ অবস্থা, তাই না? তাকে আজ সকালে দেখেছিলাম, খুব মন খারাপ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। দেখে মনেই হচ্ছিল ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। তুমি তাকে একটু দেখে রেখো। দাদির ছেলেটি বলে তার সাথে আমার এখন ড্রিঙ্ক করা উচিত। তখন দাদি বলে না, তাকে কিছুটা সময় একা ছেড়ে দাও, কারণ এখন তার একা থাকাটাই অনেক জরুরি। একা থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। ফ্যামিলি যখন ছেড়ে যায় তখন নিজেকে কন্ট্রোল করা অনেক বেশি কষ্টের হয়ে পড়ে। রাতের বেলায় আমাদের ইয়নসিকে দেখানো হয় যে কিনা সবকিছু রান্না করে তার জন্য অপেক্ষা করছিল। তায়ন বাসায় আসার সাথে সাথেই সে তাকে ড্রিঙ্কের অফার করে। তায়ন তখন বলে যে অজু কোথায়। সে তখন জানায় অজুকে সে নেইবারের বাসায় রেখে এসেছে। তখন সে বলে আচ্ছা ড্রিঙ্ক করব। তখন আমরা দেখতে পাই তারা টেবিলে খাবার নিয়ে বসে পড়ে। ইয়নজু তাকে বলে যে আমি দুঃখিত, আমি যদি তোমাকে তোমার বাবার সাথে মিশতে না বলতাম তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। কিন্তু সে বলে যে না, আসলে এটা আমার নিয়তি ছিল। আমি ফ্যামিলি বলে কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু তোমার কারণে আমি বিশ্বাস করেছি। তোমার কারণে বলব না, হয়তো আমার মন টেনেছিল তাই বিশ্বাস করেছি। কিন্তু বিশ্বাসের নাতিজা এই হলো। আবারও আমাকে ধোঁকা খেতে হলো। আমার ফ্যামিলি তো আমাকে ছেড়ে চলেই গিয়েছে। তুমি তো তা দেখেছো। আমার বড় ভাই আমাকে কখনোই সত্যটা বলেনি। কিন্তু যখন আমি সত্যটা জানলাম তখন আমার বড় ভাই আমার কাছে নেই। ইয়নসু তখন বলে চিন্তার কোনো কারণ নেই, আমি আর অজু তো আছি। অজুও তো তোমার ফ্যামিলি, তাই না? তায়ন বলে অজু আমার ফ্যামিলি না, কেউই আমার ফ্যামিলি না, আমার ফ্যামিলির কোনো প্রয়োজন নেই। আমার কাছের মানুষগুলাই সবসময় আমাকে কষ্ট দিয়েছে। বড় ভাইয়ের ছেড়ে যাওয়া, বাবার ছেড়ে যাওয়া সবকিছু মিলিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। তাই আর কষ্ট পেতে চাই না। তুমি অজুকে সামলাবে, আমি চলে যাব এখান থেকে। তারপর সে তার রুমে চলে যায়। আর রুমে গিয়ে সে চুপচাপ বসে থাকে। তার ভিতরে অনেক কষ্টে ভরা ছিল। সকালবেলায় আমাদের অজুকে দেখানো হয় যে কিনা অনেক বেশি কান্না করছিল। তখনই ইয়নজু তার কাছে আসে, তাকে কোলে নিয়ে তাকে শান্ত করানোর চেষ্টা করে। কিন্তু সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না, শুধু আঙ্কেল আঙ্কেল বলে যাচ্ছিল। সে বলে তোমার আঙ্কেল তো আজকাল বাহিরেই বের হয় না, তোমাকে সময়ই দিচ্ছে না। বাসায় ফিরেও সে একা একাই বসে থাকে। আচ্ছা বাচ্চা, চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি, তোমার আন্টি তোমাকে খাবার খাইয়ে দিবে। তারপর সে অজুকে নিয়ে খাবার খেতে বসে পড়ে। কিন্তু অজু খাবার খেতে চাচ্ছিল না। ইয়নজু বলে তোমার আঙ্কেল যখন তোমাকে খাবার খাওয়ায় তখন তো তুমি ঠিকই খাবারগুলো খেয়ে নাও, এখন কেন খেতে চাচ্ছ না? তারপর সে খাবারগুলো একসাথে গোছানোর চেষ্টা করে। তখনই তার কাছে কল চলে আসে। কল করেছিল তার ম্যানেজার। তাকে জানায় কই আছো তুমি? তখন সে বলে আমি বাসায় আছি। ম্যানেজার বলে আমি উপরে আসছি, অজুর জন্য কিছু গিফট নিয়ে এসেছি। ইয়ংজি তখন বলে আচ্ছা চলে আসো। তারপর আমরা দেখতে পাই সে উপরে চলে এসেছিল। অনেকগুলো খেলনা ছিল অজুর জন্য। ইয়ংজি জিজ্ঞাসা করে এগুলো কেন? তখন সে বলে তুমি তো এখন ফুল টাইম জব করো, তাই না? তাই ম্যানেজারের পক্ষ থেকে অজুর জন্য ছোট্ট গিফট। তুমি কি খাবার খেয়েছো? ইয়নজি বলে না, আমি অজুকে খাবার খাওয়াচ্ছিলাম। সে বলে আচ্ছা আমি তোমার জন্য খাবার তৈরি করে আনছি। তারপর আমরা দেখতে পাই সে অনেক সুন্দর করে তার জন্য খাবার তৈরি করে এনেছিল। আর খাবারের ডিজাইনটা অনেক সুন্দর ছিল। রান্নাঘর একদম নিট এন্ড ক্লিন। তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা আমিও তো এত পারফেক্টলি কাজ করতে পারি না, তুমি কিভাবে করতে পারো? তখন সে বলে আমার লাইফের অনেকটা সময় আমি একা কাটিয়েছি, তাই আমাকে এইসব তো শিখতেই হতো, তাই না? এই জন্যই টুকটাক কাজ করতে পারি।
তারপর সে অজুর কাছে আসে, জিজ্ঞাসা করে, "তোমার খেলনাগুলো কি পছন্দ হয়েছে?" অজু জানায়, হ্যাঁ, তার অনেক পছন্দ হয়েছে। তারপর তারা পার্কে চলে আসে খেলার জন্য। যখন অজু খেলছিল, তখন তারা এক সাইডে বসে গল্প করছিল। ইয়ংজি বলে, "আপনি অনেক ভালোভাবেই বাচ্চা সামলাতে পারেন। এটা কিভাবে সম্ভব?" তখন সে বলে, "আমি তো বাচ্চাদের সাথেই বড় হয়েছি। যখন আমি অনাথ আশ্রমে ছিলাম, তখন আমি বাচ্চাদের সামলানোর কাজই করতাম। আমার থেকে ছোট বাচ্চাদের আমি গুছিয়ে রাখতাম।" ইয়ন্সি বলে, "আপনি অনাথ আশ্রমে বড় হয়েছেন? তার মানে আমি তো আপনার ফ্যামিলি দেখেছি।" তখন সে বলে, "হ্যাঁ, তুমি ফ্যামিলি দেখেছো। তারা আমাকে অ্যাডপ্ট করে নিয়ে এসেছিল।" তখন ইয়ন্সি বলে, "আপনাকে দেখে মনেই হতো না আপনি অ্যাডপ্টেড।" তখন সে বলে, "হ্যাঁ, উনারা আমাকে অনেক সুন্দর জীবন দিয়েছেন। এইজন্য উনাদের আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না। আমার মনে হয় আমি যেহেতু ছোট বাচ্চাদের সাথে এর আগেও খেলাধুলা করেছি, ওদের সাথে বড় হয়েছি, তার মানে আমি আমার ফ্যামিলি কন্ট্রোল করতে পারবো। তোমাকে আর অজুকে আমি সামলে রাখতে পারবো। এইজন্যই আমি কনফিডেন্টলি বলি, আমি তোমাদের আমব্রেলা।" সিন পরিবর্তন হয়। আমাদের তায়ুনকে দেখানো হয়। জেলখানায় তায়ুন তার বাবার সাথে দেখা করার জন্য এসেছিল। তার সাথে একটি লয়ারের কথা হয়। লয়ার তাকে বলায়, "তুমি বলো যে অজুর ফ্যামিলি তোমার ফ্যামিলি। অজুকে এবং ইয়ঞ্জিকে তুমি দেখে রাখতে পারবে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তুমি তাদের জন্য নিজেই একটি বিপদ হিসেবে দাঁড়িয়ে আছো। তাদের তুমি হেল্প করতে পারছো না।" তারপর তায়ুংয়ের বাবার সাথে দেখা করে। তায়ুংয়ের বাবা তার কাছে টাকা চায়। বলে, "আমাকে কিছু টাকা দিয়ে দাও, তাহলে আমি আর তোমাদের সামনে আসবো না। কিছুদিনের জন্য তোমাকে মুক্ত দিয়ে দিব।" তখন সে বলে, "আমি আপনার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি নেওয়ার জন্যই এসেছি। আমি আপনাকে জেল থেকে বের করব না। কারণ আপনাকে যদি আমি জেল থেকে বের করি, তাহলে আমাকেই নিজেকে অভিশাপ দিতে হবে। আমার বড় ভাইকে হারিয়েছি আপনার জন্য। আপনি আমার বড় ভাইকে সবসময় টর্চার করেছেন।" তখন সে মিথ্যা সাফাই গাইতে শুরু করে। বলে, "আমি কখনোই তোমার বড় ভাইকে অত্যাচার করিনি। উল্টো তোমার বড় ভাই তোমাকে সবসময় দূরে রাখার চেষ্টা করত। সে আমার একার ভালোবাসা পেতে চাইতো।" কিন্তু তায়ন বলে, "আমি সবকিছুই জানি। মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই।" তারপর আমরা তায়নকে কান্না করতে দেখি। সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। কারণ তার জীবন থেকেই অনেক কিছু হারিয়ে গিয়েছে। তার বড় ভাই তার কাছেই সবকিছু ছিল। কিন্তু ১ম এ তো বড় ভাই ছাড়া বড় হয়েছে। এখন বড় ভাইয়ের এখন এত বড় সত্যটা জানতে পারল। তাই সে নিজেকে অনেক বেশি অসহায় ফিল করছিল। তারপর আমাদের ডে কেয়ার সেন্টারে দেখানো হয়। তাইওয়ান আজ অনেক দিন পর ডে কেয়ার সেন্টারে গিয়েছিল অজুকে আনার জন্য। অজুকে বাসায় এনে সে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ইয়ঞ্জি বাসায় আসে। ইয়ঞ্জি এসে দেখতে পায় পুরো বাসা একদম পরিষ্কার। তারপর সে জিজ্ঞাসা করে যে এইসব কে করলো? তখন তাইওয়ান বলে যে আমি করেছি। তখন সে বলে, "অজু কোথায়?" তাইওয়ান তখন জানায় যে অজু ঘুমিয়ে পড়েছে। সে তখন বলে যে, "ও আচ্ছা, তার মানে তুমি সব কাজ কমপ্লিট করে রেখেছো?" তখন সে বলে, "হ্যাঁ, আমি কমপ্লিট করেছি। কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার অ্যাপার্টমেন্ট অনেক আগে থেকেই ক্লিয়ার হয়েছে। আমি ওই জায়গায় শিফট হব।" তখন সে বলে, "ওই জায়গায় কেন তুমি শিফট হবে?" তাইউন তখন তাকে জানায় যে আসলে অনেকদিন আগে থেকেই আমার শিফট হওয়ার কথা ছিল, কিন্তু আমি শিফট হতে পারিনি। এখন আমার উচিত ওই জায়গায় চলে যাওয়া, তোমাদেরকে ডিস্টার্ব না করা। তখন ইয়ঞ্জি বলে, "আমাদেরকে ডিস্টার্ব মানে অজুকে আমি কিভাবে একা সামলাবো? অজু তোমার জন্য অনেক পাগল। সে তোমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। তাহলে কিভাবে আমি তাকে একা কন্ট্রোল করব? তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? তুমি কি এটা ভাবছো যে তোমার জন্য আমার ক্ষতি হয়েছে বা আমি যে ব্যথা পেয়েছি এটা তোমার জন্য? তোমার বাবা ভুল করেছে। হ্যাঁ, আমি জানি আমার জন্য তোমার লাইফে তোমার বাবা এসেছে। যদি আমি না তোমার বাবাকে তোমার লাইফে আনতাম তাহলে এত প্রবলেম ক্রিয়েট হতো না। সবকিছু আমার জন্যই হয়েছে। এইসব বাদ দাও না। বাদ দিয়ে আমরা ২ জন মিলে অজুকে সামলাই।" তখন সে বলে যে, "না, এটা কখনোই সম্ভব না। আমি পারব না। আমি এইসব দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নই।" ইয়ংজি তখন বলে, "তোমার কি মনে হয় আমি প্রস্তুত? আমিও তো প্রস্তুত নই। আমি চেষ্টা করতে চাই অজুকে সামলানোর। আমার অনেক ভয় হয়। তোমার সাথে যদি আমি চেষ্টা করি তাহলে আমার মনে হয় আমরা ২ জন মিলে তাকে কন্ট্রোল করতে পারবো।" তবে তাইওয়ান কোনো কথা না বলে এখান থেকে বেরিয়ে যায়। বলে, "আমি কিছুই করতে পারবো না।" ইয়ংজি একা দাঁড়িয়ে থাকে আর কান্না করে। তাইওয়ান তার অ্যাপার্টমেন্টে চলে আসে। এখানে অনেক জিনিসপত্র ছিল কিন্তু কোনো মানুষ ছিল না। সে তার ব্লাকিস খুলতে শুরু করে।
লাকিসের ভেতর থেকে অজুর একটি মোজা বের হয়। মোজাটি দেখে তার অজুর কথা মনে পড়ে যায়। অজুকে একদিন সে বলেছিল যে তোমার সাথে আঙ্কেল থাকতে পারবো না। আঙ্কেল তোমার ভালোর জন্য তোমাকে ছেড়ে রেখে যাচ্ছি। কারণ আমি যদি এখন তোমাদের সাথে থাকি তাহলে তোমার আন্টির অনেক ক্ষতি হতে পারে। তাই আমি চাচ্ছি না তোমাদের সাথে থাকতে। তোমার বাবা যেমন আমার ভালোর জন্য আমাকে ছেড়ে রেখে গিয়েছিল, তাই তোমার আন্টির ভালোর জন্য এখন আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি। আমি জানি তোমার কষ্ট হবে বাবা, কিন্তু কিছু করার নেই। মজা দেখে সে কষ্ট পাচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমাদের ইয়ন্সিকে দেখানো হয়, যে কিনা সকালবেলায় অজুকে তৈরি করার জন্য প্রত্যেকটি জিনিস নিচ্ছিল। যখন সে ফ্রিজ খুলতে যায় তখন তার তায়নের কথা মনে পড়ে যায়, কারণ ফ্রিজের উপর তায়ন অনেকগুলো নোট লাগিয়ে রেখেছিল। সে অনেকগুলো জিনিসপত্র নিয়ে অজুকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আমাদের ইমিজুর হাজবেন্ডকে দেখানো হয়, যে কিনা তার জন্য খাবার আর মেডিসিন নিয়ে এসেছিল। ইমিজু বলে, শুনলাম তুমি নাকি ডিভোর্স পেপারে সাইন করার জন্য তৈরি আছো, কোনো ইস্যু করনি। তখন সে বলে, হ্যাঁ, আমি ভাবলাম যে আমি যদি কোনো ঝামেলা করি তাহলে তোমার কেরিয়ার নষ্ট হতে পারে। আমি চাই না আমার জন্য তোমার কেরিয়ার নষ্ট হোক। তুমি মিডিয়া পার্সন, মিডিয়াতে তোমার নামে উল্টাপাল্টা কোনো কথা আসলে তাহলে প্রবলেম হতে পারে। তখন সে বলে, ও আচ্ছা, এই বিষয়। তাহলে তুমি জব কখন ছাড়ছো? তাইউনকে তো সবকিছু বুঝিয়ে দিয়েছো, তাই না? তখন সে জানায় যে খুব তাড়াতাড়ি সে জবটি ছেড়ে দিবে। সিন পরিবর্তন হয়, আমাদের ইয়ন্সিকে দেখানো হয়। ইয়ন্সি ড্রাইভ করে তারা ফটোশুটের জন্য যাচ্ছিল। ম্যানেজারও তার সাথে ছিল, সাথে তাদের অ্যাসিস্ট্যান্ট। তারপর অফিসের যে কলিগগুলো ছিল তারাই ছিল। কলিগগুলো ঘুমিয়ে পড়লে সে লক্ষ্য করে ইয়ন্সি যেহেতু গাড়ি চালাচ্ছে, তাই তার ঘুম লাগতে পারে। সে তাকে ক্যান্ডি দিয়ে দেয় খাওয়ার জন্য। সিকিউরিটি এটা লক্ষ্য করে আর ভাবে যে তাদের মধ্যে হয়তো কোনো রিলেশন রয়েছে। তারপর আমাদের ফটোশুটের জায়গায় দেখানো হয়। তাইওয়ান ফটোশুট করছিল। এখানে ইয়নজি আর ইয়নহুকে একসাথে দেখে তাদের কলিগরা আলোচনা করছিল যে তাদের মধ্যে হয়তো কোনো রিলেশন রয়েছে। আর ইয়নজির কপাল অনেক ভালো যে ইয়নহুর মতো একটি লুক পেয়েছে। সে অনেক ভালো, তার মধ্যে সব কোয়ালিটি রয়েছে। তাইয়নের এইসব কথা শুনে অনেক খারাপ লাগে। এদিকে তাইয়নকে নিয়ে অনেকেই কথা বলছিল, তাইয়ন অনেক ভালো ফটোগ্রাফার। এইসব শুনে আবার ইয়নজি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাইয়ন তার কেরিয়ারে সাকসেস হচ্ছিল। আমাদের ইমিজুর হাজবেন্ডকে দেখানো হয়, যে কিনা তাইয়নের সাথেই কথা বলছিল। তাইয়ন আর ইয়নজির দেখা হতে যাবে, ইয়নজির উপর কিছু একটা পড়ার জন্য আসছিল। তখনই এখানে ইয়নসু চলে আসে, যার কারণে তার হাতে এই ডটটি পড়ে যায়। তার হাতে অনেক বেশি ব্যথা লাগে। আর ইয়নসুকে তাইয়ন জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তাইয়ন আর ইয়নহি দুইজনই দৌড়ে এসেছিল ইয়নসুকে বাঁচানোর জন্য। তারপর আমাদের ইয়নজিকে দেখানো হয়, যে কিনা ইয়নসুকে নিয়ে একটি জায়গায় যায়। তাকে নিয়ে বসায় আর বলে যে আপনার কি প্রয়োজন ছিল এইভাবে সবার সামনে এসে আমাকে সেভ করার? আপনি যদি না আসতেন তাহলেই তো হতো। তখন সে বলে, তেমন লাগেনি, হালকা লেগেছে, কোনো প্রবলেম হবে না। এদিকে তাদের টিমের সবাই আলোচনা করছিল। ইয়নসু হয়তো ইয়নজিকে পছন্দ করে, না হয় কোনো কিছু চিন্তা না করে সে ইয়নজিকে বাঁচানোর জন্য এইভাবে নিজের জানের রিস্ক নিল। তার তো অনেক বেশি লাগতেও পারতো। তাইওনের এইসব শুনে খারাপ লাগে, তাই সে এখান থেকে চলে যায়। তারপর এখানে আমরা দেখতে পাই দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছিল তাইওন এবং ইয়নসুকে নিয়ে। তারা বলছিল যে ইয়নজির জন্য তাইওন ঠিক, একজন বলছিল ইয়নসু ঠিক। মানে এইসব নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া। ইমোজুর হাজবেন্ড বলছিল, কার জন্য কে ঠিক আমি জানি, তোর তো একটি গার্লফ্রেন্ডও নেই, কিভাবে বলবি যে কার জন্য কে ঠিক? সিন পরিবর্তন হয়, আমাদের তাইয়নকে দেখানো হয়। বাসায় যাওয়ার সময় সে বারবার তাদের কথা ভাবছিল, যে তাদেরকে একসাথে কত সুন্দর লাগে। নিজের বাসায় আসার পর আমরা দেখতে পাই তার বন্ধু এসেছিল তার সাথে দেখা করার জন্য। তার জন্য অনেক গিফট নিয়ে এসেছিল যাতে সে ঘর গোছাতে পারে। আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওই বাসা ছেড়ে দিয়েছো তাই না? তায়ন তখন তার বন্ধুকে বলে, হ্যাঁ, সে ওই বাসা ছেড়ে দিয়েছে। তখন তার বন্ধু জানায় যে ওই বাসায় থাকতেই তোমাকে ভালো লাগতো, হাসি খুশি ছিলে। তুমি তো ইয়নসুকে পছন্দ করতে, তাহলে তার সাথে থাকতেই পারতে। তায়ন তখন বলে, হ্যাঁ, তাকে আমি পছন্দ করি, কিন্তু আমার থেকে বেটার অপশন তার কাছে আছে। তার ভালোর জন্যই আমি তাকে ছেড়ে দিয়েছি। তার বন্ধু বলে, তোমার আর তোমার ভাইয়ের মধ্যে যে প্রবলেমগুলো ছিল তুমি তো তার সাথে শেয়ার করলে পারতে। তাহলে তো তোমরা একসাথে থাকতে পারতে, তোমাদেরকে একসাথে অনেক ভালো মানায়।
তখন সে বলে যে, "আমি তো তোমাকে একবার নয় বারবার বলছি ওর কাছে ভালো অপশন আছে। তাই আমাদের কোনো প্রয়োজন নেই।" সিন পরিবর্তন হয়, আমাদের ইয়নসুকে দেখানো হয়, যে কিনা অজুকে নেওয়ার জন্য তাদের প্রতিবেশীর কাছে যায়। প্রতিবেশী তখন জানায় যে সে তার আঙ্কেলকে অনেক বেশি মিস করছে। তার প্রত্যেকটি কথায় তার শুধু আঙ্কেল আর আঙ্কেল। কাল তো তার প্যারেন্টস ডে, তাই না? আসলে তোমার ওর আঙ্কেলকে ডাকা উচিত। একসাথে তোমরা প্যারেন্টস ডে অ্যাটেন্ড করো। ইয়ংজু বাসায় এসে অজুর ব্যাগ খোলে আর দেখতে পায় এখানে লেখা ছিল পুরো ফ্যামিলি নিয়ে আসতে হবে। তাই সে চিন্তা করে তাইওয়ানকে কল করবে। ফোন হাতেও নেয়, তাইওয়ানের নাম্বার ডায়ালও করে, কিন্তু সে কল করতে পারে না। পরদিন আমাদের ইয়ংজুকে দেখানো হয় যে কিনা ছোট একটি বুকে নিয়ে অজুকে নিয়ে ওই প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করতে চলে যায়। কিন্তু এখানে গিয়ে সে দেখতে পায় সবাই তাদের ফ্যামিলির সাথে ছিল, আর ফ্যামিলিতে যে যে সদস্য ছিল প্রত্যেকেই এসেছিল। তখন এখানে একটি মহিলা তার সাথে এসে কথা বলে। জিজ্ঞাসা করে যে অজুর আঙ্কেল আসেনি? ও আসলে তো ভালো হতো। এখানে পুরো ফ্যামিলিকে ডাকা হয়েছে। তুমি এক কাজ করো, কল করে অজুর আঙ্কেলকে ডাকো। তখন ইয়নজুর ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে প্রত্যেকটি প্রোগ্রামে একাই যেত। তার কোনো ফ্যামিলি ছিল না তার সাথে যাওয়ার জন্য। যার কারণে সে অজুর হাতটি শক্ত করে ধরে আর ভিতরের দিকে যেতে শুরু করে। ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পাই অজুকে, সে একাই দাঁড়িয়েছিল। তখন সে হুট করে খুশি হয়ে বাহিরের দিকে দৌড়াতে শুরু করে। ইয়নজি তখন বলে, "আমি তাকে গিয়ে নিয়ে আসছি।" সে বাহিরে গিয়ে দেখতে পায় যে ইয়নসু এসেছিল তার হাতে অনেক বড় একটি বুকে। আর অজু তার কোলে ছিল, অনেক খুশি ছিল। ইয়ংজি এসে ইয়ংসুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর অজুও তার কোলে অনেক বেশি হাসি খুশি ছিল।